This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি আমরা সবার আগে আপনাদের দেখাই, সেরকমই ছবি দেখাবো। দিল্লিতে ভোটের দিনই আজ ভোট চলছে, সেই ছবি দেখাচ্ছিলাম। কিন্তু প্রয়াগরাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রয়াগরাজের কুম্ভে আজ মোদীর পুণ্যস্নানের পর সাধুদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। কুম্ভ মেলার ব্যবস্থাপনা নিয়েও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন। গত বছর 13ই ডিসেম্বর প্রয়াগরাজ সফরে গিয়েছিলেন মোদী। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে তার এই শাহী স্নান। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সৌরভ গুহ। সৌরভ, প্রধানমন্ত্রীর এই পুণ্য স্নান নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিরোধীরা এক্ষেত্রে রাজনীতির গন্ধ পাচ্ছেন। তারা বলছেন যে আজকের দিনটা বেছে নেওয়া রাজনৈতিক কারণ বলেই তারা মনে করছেন। আর কি আপডেট? দেখো, নরেন্দ্র মোদী বেলা 11টার সময় পুণ্য স্নান করবেন ত্রিবেণী সঙ্গমে। এটা নিঃসন্দেহে বিরোধী দল শুধু না, রাজনৈতিক মহল অবশ্যই এটাকে চর্চার মধ্যে রাখছেন। চর্চা এই জায়গা থেকে যা দিল্লির নির্বাচন, সেটা রাজধানীর নির্বাচন, সেই রাজধানীর নির্বাচনের দিনই কেন কুম্ভ মেলাকে বেছে নিলেন নরেন্দ্র মোদী? এটা কি রাজনৈতিক পোলারাইজেশন? এটা কি মেরুকরণটাকে আরো স্পষ্ট করবার জন্য? এর আগে তোমার নিশ্চিতভাবে মনে থাকবে লোকসভা নির্বাচনের একেবারে যে শেষ অধ্যায়ের যখন ভোট চলছিল, শেষ পর্যায়ের ভোট, সেই সময়ে কিন্তু ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী সেই গেরুয়া বসনে। তখনও এই সমালোচনা উঠেছিল যে একেবারে মেরুকরণের রাজনীতিকে আরো প্রসারিত করবার জন্যই নরেন্দ্র মোদী এই পদক্ষেপ নিচ্ছেন। এবং একই সঙ্গে আমরা যেমন বাজেটে দেখলাম যে মধ্যবিত্তের কর ছাড় 12 লক্ষ টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, এটা একটা সচ্ছল মধ্যবিত্ত যারা রাজধানীতে থাকেন, দিল্লিতে থাকেন, বড় শহরে থাকেন, তাদের দিকে যেমন একটা তিনি টার্গেট করেছেন, সেই করা হয়েছে বলে অনেকে মনে করছেন। পাশাপাশি কুম্ভের এই স্নান সেই সবকিছু একেবারেই আসছে, সবকিছু একই লাইনে আসছে। শুধু তাই নয়, মহাকুম্ভের সাম্প্রতিকতম দুর্ঘটনার বিষয়টাও তিনি সেক্ষেত্রে সেই বিষয়ের ব্যবস্থাপনা ইত্যাদি দেখবেন। এই বিষয়টাও কিন্তু এক্ষেত্রে সেন্সিটিভ ইস্যু বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। অনেক ধন্যবাদ আপাতত সৌরভ তোমাকে। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ছিল, তারপরেও ম্যানহোল পরিষ্কার করতে কাজ করতে নেমে 3 শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় সূত্রের খবর আমি জানতে পারছি মন্ত্রিসভার বৈঠকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী মানে জাভেদ খানের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে পড়ে পুর নগরোন্নয়ন দপ্তরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছেন জাভেদ খান। সেক্ষেত্রে জাভেদ খানের সঙ্গে আবার ফিরহাদ হাকিমের একটা বাকবিতণ্ডা হয়, এটাও জানা যাচ্ছে। কিন্তু দুই মন্ত্রীকে থামিয়ে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি ঠিক এই জায়গায় আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে জানতে চাইবো। দীক্ষা, আমি জানতে চাইবো যে উচ্চ পর্যায়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি ভৎসনা করেছেন জাভেদ খানকে, আমরা জানলাম, সূত্রের মারফত জানা যাচ্ছে। কিন্তু উচ্চ পর্যায়ের এই তদন্ত কারা করবে, কে করবে, সে বিষয়ে কিছু ইঙ্গিত বা সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে ম্যানহোলে কখনোই মানুষ নামিয়ে কাজ করা যাবে না, অর্থাৎ স্ক্যাভেঞ্জার দিয়ে কাজ করানো যাবে না, সেখানে মেশিন দিয়ে কাজ করতে হবে। কিন্তু গত কয়েক বছর আমরা দেখেছি যে কলকাতায় বিশেষ করে সম্প্রতি এটা ঘটে গেছে, সেখানেও লেদার কমপ্লেক্সে 3 জনের মৃত্যু হয়েছে এবং সেই ঘটনা নিয়ে মন্ত্রিসভায় কালকে যে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তারপরে যখন দুই মন্ত্রী বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, তখন মুখ্যমন্ত্রী বলেন যে এটার একটা উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে, যে তদন্তটা কেন এখনো পর্যন্ত যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সেই মতো কাজ না করা হয়ে সাধারণ মানে যারা মানুষ তাদেরকে দিয়ে ম্যানহোল পরিষ্কার করানো হয়ে থাকে, সেটা একটা তদন্ত করতে হবে। সেখানে কাদের গাফিলতি রয়েছে বা কারাই নির্দেশ দিচ্ছে সেগুলো দেখতে হবে, কিন্তু কার নির্দেশে এই কার নেতৃত্বেই তদন্ত হবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেটা স্পষ্ট করেনি। তবে হতে পারে মানে যেটা জানা যাচ্ছে হতে পারে এটা মুখ্য সচিবের দায়িত্ব দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনিক ভাবে কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাচ্ছি না যে কার নেতৃত্বে ঠিক এই তদন্তটা হবে এবং সেই তদন্তের রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে। বেশ ধন্যবাদ দীক্ষা। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, আমি এক্ষেত্রে আপনার কাছে খুব সরাসরি জানতে চাইবো, আবার একটা বনাম বসলো, আবার একটা ভার্সেস বসলো, বিপর্যয় মোকাবিলা দপ্তর বনাম পুর নগরোন্নয়ন দপ্তর। এ বলছে আমার নয়, ও বলছে আমার নয়। এরা এই একসঙ্গে সমন্বয় সাধন করে উন্নয়নের দিকে এগোতে পারছেন না কেন? আপনি কি বলবেন একদম সাধারণ নাগরিক হিসেবে বলুন। দেখুন, এখানে তো কোনো সরকার চলছে না, এখানে একটা স্বেচ্ছাচারী রাজত্ব চলছে। প্রশ্ন হচ্ছে এ বলছে আমার নয়, ও বলছে আমার নয়।
আচ্ছা, এই যে বাড়ি ভেঙে মানুষগুলো মরে গেল গার্ডেন ব্রিচে, তার দায়িত্ব তো ফিরহাদ হাকিম অস্বীকার করতে পারেন না। তো ফিরহাদ হাকিম আজকে কোন কিসের সাহসে তিনি অন্য কথা বলেন? যাই ঘটনা ঘটুক না কেন, মরেছি তো মানুষ। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে দায়িত্ব তো তাকে নিতে হবে। যদি আজকে কুম্ভে কোনো ঘটনা ঘটে, তাহলে তার দায়িত্ব তো অন্য কারোর হয় না, মুখ্যমন্ত্রীর হয়। তাহলে এখানে বাড়ি ভেঙে পড়ুক কিংবা হাইড্রেনে মানুষ ঢুকে মারা যাক, তার দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী নিজের জন্য কোন শাস্তির ব্যবস্থা করেছেন? আজকে বাংলার মানুষ তো সেটা জানতে চায়। সব অশান্তির মূলে কোথাও জাভেদ খান নয়, কোনো অশান্তির মূলে ববি হাকিম নয়। অশান্তির মূল যেটা পশ্চিমবঙ্গের 12টা বাজার মূল কারণ যেটা, সেটার নাম মমতা ব্যানার্জি। ধন্যবাদ সজল বাবু। আমি কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, এবং এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি খুব নির্দিষ্টভাবেই কুম্ভের দুর্ঘটনাকেও টেনে এনেছেন এবং এক্ষেত্রে গোটা বিষয়ের জন্য তারা কি মনে করছেন তার বক্তব্য, তার প্রতিক্রিয়া তিনি আমাদের জানালেন। ধন্যবাদ সজল বাবু।